আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ অ্যান্ড বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম, এটা বে ভঙ্গিল পর্বত। এরপর 2 আছে পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বত গ্রন্থি। 3 গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো, এটা বে বদ্বীপ। এরপর 4 মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে, এটা বে শাখা নদী। এরপর 5 ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয়, এটা বে রেগলিত। এরপরে 6 গ্রানাইট একটি, এটা বে আগ্নেয় শিলা। এরপর 7 সুদানে নীল নদের উপর, এটা বে সিনার বাঁধ বিখ্যাত। এরপরে 8 ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, এটা বে জাম্বেজি নদীতে। 9 নীল নদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো, এটা বে কায়রো। এরপরে 10 আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো, এটা বে মাউন্ট কিলিমাঞ্জারো। এরপরে 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এক আছে ভারতের, এটা হবে মালব হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। এরপর 2 উচ্চ প্রবাহের নদীর প্রধান কাজ হলো, এটা বে ক্ষয় করা। 3 বাঁকুড়া গন্ধেশ্বরী হলো, এটা বে অনিত্যবহ নদীর উদাহরণ। এরপর 4 এটা দোআঁশ হবে মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। 5 গিনি উপকূল অঞ্চলে খামসিনকে, এটা বে হারমাট্টান বলে। 6 আফ্রিকার, এটা বে নাইজার নদী তেলের নদী নামে পরিচিত। এরপর বিতে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পৃথিবীর ছাদ কাকে বলে? পৃথিবীর ছাদ বলা হয় পামের মালভূমিকে। 2 যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। 3 তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি। 4 অ্যাটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাটলাস পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৈবকল। 5 আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি? আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম হলো ওয়াদি। এরপরে 3 গেছে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। এক আছে টিকা লেখো টেবিল ল্যান্ড, এর উত্তরটি হলো সংজ্ঞা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে মালভূমি গিরিখাত বা ক্যানিয়ন দ্বারা বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হলে এর উপরিভাগ টেবিলের মতো সমতল আকার নেয় এবং পার্শ্বদিক টেবিলের পায়ের মতো খাড়াভাবে নিচে নেমে যায়। একে অনেকটা টেবিলের মতো দেখতে লাগে বলে একে টেবিল ল্যান্ড বা অধিকতক্কা বলে। উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে টেবিল ল্যান্ডগুলি মেসা ও বিউট নামে পরিচিত। এরপরে 2 আছে হোয়াংহো সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে মধ্য এশিয়ার গভীর মরুভূমির বালি উড়ে গিয়ে চীনের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়ে সমভূমি বা হোয়াংহো সমভূমি গড়ে উঠেছে। এরপরে 3 আছে টিকা লেখো লোয়ে সমভূমি, এর উত্তরটি হলো মরুভূমি সূক্ষ্ম হলুদ বর্ণের চুনময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। মঙ্গোলিয়ার গভীর মরুভূমি থেকে লোয়েস বায়ু বাহিত হয়ে চীনের হোয়াংহো নদী অববাহিকায় লোয়েস সমভূমি গঠন করেছে। এরপরে 4 আছে টিকা লেখো জলপ্রপাত, এর উত্তরটি হলো সংজ্ঞা পার্বত্য অঞ্চলে কঠিন ও নরম শিলা পাশাপাশি অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে খাড়া ঢালের সৃষ্টি হয়। তখন জলরাশি খাড়া ঢাল বেয়ে সোজা নিচে এসে পড়লে তাকে জলপ্রপাত বলে। সৃষ্টির কারণ এক কঠিন ও নরম শিলার পাশাপাশি অবস্থান। 2 ভূ আলোড়নের ফলে ভূ উত্থান বা পতন। 3 নদী প্রবাহপথে চ্যুতির উপস্থিতি। 4 খাড়া ঢালযুক্ত মালভূমি অঞ্চল। জলপ্রবাহের পশ্চাৎ প্রসারণ
কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয় হয়। দীর্ঘদিন ধরে নিচে নরম শিলা ক্ষয় পেয়ে অপসারিত হলে উপরে ঝুলে থাকা কঠিন শিলাস্তরটি ভেঙে পড়ে, ফলে জলপ্রপাতটি ক্রমশ উৎসের দিকে পিছিয়ে যায়। উদাহরণ সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। এই যে তোমরা এই ছবিটা এর সঙ্গে এঁকে দেবে। এরপরে 5 আছে রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে কাঠিন্য। আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বেকার তুলনায় বেশি কঠিন হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 2 স্ফটিক। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ, চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। 3 জীবাশ্মের অনুপস্থিতি। রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যাধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। এরপরে 6 আছে যাযাবর কাকে বলে, তাদের প্রধান খাদ্য কী? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে মরুদ্যানের ধারে যারা চাষাবাদ করে আর যারা মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের বলে যাযাবর। এরপর যেটা আছে তাদের প্রধান খাদ্য, যাযাবরেরা উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। এরপরে 7 আছে কোন দুটি মূল উদ্দেশ্যে নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হয়েছে? এটা হবে, এক হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ও 2 হচ্ছে কৃষি জমিতে জলসেচ। এই দুটি মূল উদ্দেশ্য নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হয়েছে। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। এক আছে সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এর উত্তরটি হলো, সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। এক হচ্ছে সমতল ভূমি। সমভূমি অঞ্চল একেবারেই বন্ধুর প্রকৃতির নয়, এখানকার সমপ্রায় ভূমিতে সহজেই লোকে বসতি স্থাপন করতে পারে। 2 উর্বর মৃত্তিকা। সমভূমি অঞ্চলের নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা কৃষিকার্যের পক্ষে আদর্শ। 3 অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সমভূমি অঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘনবসতি স্থাপনে আগ্রহী করেছে। 4 শিল্পের অবস্থান। প্রয়োজনীয় কাঁচামাল সহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়, ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে। এরপরে আছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। সমভূমি অঞ্চলে খুব সহজেই সড়কপথ, রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায়, ফলে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে যা ঘন বসতি গড়ে তুলতে সাহায্য করে। এরপর যেটা আছে 6 প্রশাসনিক সুবিধা। প্রাচীনকাল থেকেই প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলেই স্থাপিত হয়েছে, ফলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যেমন ভারতের জাতীয় রাজধানী শহর দিল্লি। এরপর আছে অন্যান্য সুযোগ সুবিধা। জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা সহ স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে ঘনবসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। এরপরে 2 আছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনায় বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত ও শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এরপরে 3 এটা হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো,
আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এক, প্রাথমিক শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে বলে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। 2, কেলাসযুক্ত। এই শিলা কেলাসিত ও স্ফটিকযুক্ত হয়। 3, রাসায়নিক ধর্ম। এই শিলা আম্লিক ও ক্ষারীয় উভয় প্রকৃতির হয়। কাঠিন্য, কঠিন ও ভারী হওয়ায় সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। 5, অস্তরীভূত। আগ্নেয় পদার্থ একসঙ্গে জমাট বাঁধে বলে কোনো স্তরভেদ বা স্তরায়ন তল দেখা যায় না, তাই একে অস্তরীভূত শিলাও বলা হয়। 6, জল ধারণ ক্ষমতা। এই শিলায় কোনো ছিদ্র না থাকায় জল ধারণ করতে পারে না। 7, কণাবিন্যাস। এই শিলার কণাগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট। এরপর আছে জীবাশ্মের অনুপস্থিতি। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না। এরপর আছে খনিজ উপস্থিতি। আগ্নেয় শিলায় মূল্যবান খনিজ সোনা, রূপো, সীসা, দস্তা পাওয়া যায়। এরপর আছে দারণ ও ফাটল। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, যা দিয়ে শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে। এরপর আছে রং। এই শিলার রং হালকা থেকে গাঢ় পর্যন্ত হয়ে থাকে। এরপর আছে ভূমিরূপ। ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলায় চাপটা ও গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলায় গোলাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয়। এরপরে 4 আছে আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো, আফ্রিকা মহাদেশ অন্ধকারচ্ছন্ন মহাদেশ হিসেবে পরিচিত হওয়ার কারণগুলি হলো নিম্নরূপ। 1, আফ্রিকা মহাদেশে অনেকগুলি মরুভূমি বিরাজমান, যেমন এই মহাদেশে উত্তরে রয়েছে সাহারা, দক্ষিণে নাবিব ও কালাহারি মরুভূমি। 2, আফ্রিকার অধিকাংশ স্থানই দুর্গম। এছাড়াও এখানে সড়কপথ, রেলপথ বা জলপথ ব্যবস্থা উন্নত না হওয়া এখানকার অনেক স্থান বহির্বিশ্বের লোকে অগোচরে রয়েছে। 3, আফ্রিকার মধ্যভাগে রয়েছে দুর্ভেদ্য জঙ্গল, যেখানে প্রচুর হিংস্র জীবজন্তুর বাস। 4, ভারতের সিন্ধু সভ্যতার মতো আফ্রিকার মিশরীয় সভ্যতাও বহু প্রাচীন, তবে মহাদেশটির বেশিরভাগ স্থানই সাধারণ মানুষের অগোচরে ছিল। এই সকল কারণে অভিযাত্রী লিভিংস্টোন আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছেন। এরপরে 5 আছে পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন? এর উত্তরটি হলো, দি গ্রেট রিফট ভ্যালি পূর্ব আফ্রিকার একটি প্রধান ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য। এই সংকীর্ণ খাড়া উপত্যকাটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 6400 কিমি দীর্ঘ। আফ্রিকার প্রায় দক্ষিণে প্রান্তে মোজাম্বিক থেকে শুরু করে মালাউই, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশের উপর দিয়ে গিয়ে উত্তর আফ্রিকার লোহিত সাগরের মধ্য দিয়ে তাকাবা উপসাগর, মরুসাগর এবং গ্যালিলীয় সাগর অতিক্রম করে সিরিয়া জর্ডন নদীর উপত্যকায় এসে রিফট ভ্যালিটি শেষ হয়েছে। দীর্ঘকাল আগে এই অঞ্চলে পাত সঞ্চালনজনিত ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়। এই চ্যুতির মাঝে অংশটি বসে গিয়ে এই গ্রস্ত উপত্যকাটি সৃষ্টি করেছে। এরপরে 6 আছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এর উত্তরটি হলো, মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। মিশরের মোট জনসংখ্যার 95% মানুষ নীল নদের বদ্বীপ ও উপত্যকা অঞ্চলে বসবাস করে। মিশরের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র হল নীলনদ অববাহিকা। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান। এর কারণগুলি হলো, 1, উর্বর প্লাবনভূমি সৃষ্টি। সমগ্র মিশরে বৃষ্টিপাত খুব কম হয়, তবে গ্রীষ্মকালে আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং বরফ গলা জল নীল নদের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে মিশরে সমগ্র বদ্বীপ অংশ ও নীল নদের উভয় তীরে প্রায় 15 কিমি প্রশস্ত অঞ্চলের বন্যার সৃষ্টি হয়। এভাবে প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই উর্বর ভূমিভাগ কৃষির পক্ষে আদর্শ। এরপরে 2 আছে কৃষিকাজে সহায়ক। নীল নদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এবং এসব জলাধার থেকে জলসেচ করে প্রচুর পরিমাণে
গম, যব, দীর্ঘ আঁশযুক্ত তুলো, আখ, তামাক, চীনাবাদাম, ধান প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদন করা হয়। এরপর 3 আছে পরিবহন সহায়ক। নাব্যতার জন্য নীলনদ পরিবহনের বিশেষ সহায়ক হয়েছে। নীলনদের মোহনা থেকে প্রায় 1500 কিমি জলপথে সারা বছর নৌ চলাচল করে। এছাড়া নদী অববাহিকায় সড়কপথ ও রেলপথের বিকাশ ঘটেছে। এরপর 4 আছে শিল্প স্থাপনের সহায়ক। উন্নত মানের কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কার্পাস বয়ন, চিনি প্রভৃতি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এরপরে আছে 5 জলবিদ্যুৎ উৎপাদন। বর্তমানে নীলনদের উপর নির্মিত জলাধারগুলিতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এরপর 6 আছে পশুপালনে সহায়ক। নীলনদ উপত্যকার তৃণভূমিগুলিতে পশুপালন করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। এরপরে আছে জনবসতি স্থাপন। নীলনদ অববাহিকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ, তাই মিশরে প্রায় 90% মানুষের বসতি এই উর্বর অববাহিকাতেই। কৃষি, বিদ্যুৎ, শিল্প ও পরিবহনের সুবিধা থাকায় মিশরের নীলনদ অববাহিকা ঘন জনবসতিপূর্ণ। এরপর 8 আছে মরুভূমির বিস্তার রোধ। নীলনদের জন্যই এদেশে বিস্তীর্ণ অঞ্চল সাহারা মরুভূমির আগ্রাসন থেকে রক্ষা পেয়েছে। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এর উত্তরটি হলো মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম। যেমন 1 জলবায়ুর ওপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তর হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়া শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। তো এই নদ নদীর উৎস, বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। এরপরে 3 বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। 4 পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলে তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 5 ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। 6 শিল্প। বনজ ও কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 7 পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে। যেমন ভারতে দার্জিলিং, মানালি, সিমলা একই রকমই উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। এরপরে আছে জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এরপর আছে বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীন কাল থেকে প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছে। এরপরে 2 আছে নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষাকৃতি হ্রদ ও মেন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে তা চিত্রসহ বর্ণনা করো। এর উত্তরটি হলো মেন্ডার সমভূমি প্রবাহ বা মধ্য গতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। ফলে নদী সামান্য বাধা পেলে এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী এই বাঁকেই আঁকাবাঁকা নদী বলে গ্রিক পুরাণে নদীর দেবতা মেন্ডাস এর নাম অনুযায়ী যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে মেন্ডার বলে। আর এখানে তোমাদের যে চিত্রটা একে দেখে দেওয়া আছে তোমরা দেখে নাও। এরপরে আছে অশ্বক্ষাকৃতি হ্রদ। সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং এক সময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে 2টি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এ ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়।
এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদের তোমরা ছবিটা দেখে নাও। এরপরে 3 আছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। এর উত্তরটি হলো ভূপ্রকৃতিগত দিক থেকে সাহারা একটি মালভূমি অঞ্চল। মরুময় মালভূমি অঞ্চলে প্রধান ভূমিরূপগুলি হলো এক আর্ক। সাহারা মরুভূমির যে অংশে বায়ু দ্বারা বালি স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো বালিয়াড়ি তৈরি করে সেই বালিয়াড়িযুক্ত মরুভূমি আর্ক নামে পরিচিত। মরুভূমির পশ্চিম অংশে প্রায় 20% অঞ্চল জুড়ে আর্ক বিস্তৃত। এখানকার অনেক বালিয়াড়ি বায়ু প্রবাহের দ্বারা স্থান পরিবর্তন করতে থাকে, এগুলিকে চলমান বালিয়াড়ি বলে। হামাদা বায়ু প্রবাহের ফলে বালি উড়ে গিয়ে সাহারায় যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তাকে হামাদা বলে। এই হামাদা অঞ্চলে বালির অস্তিত্ব চোখে পড়ে না, এখানে সর্বত্রই শুধু শক্ত পাথর। সাহারা মরুভূমির পশ্চিম দিকে 10% কম অঞ্চল জুড়ে হামাদা বিস্তৃত। এরপর আছে রেক। সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে রেক বলে। লিবিয়া ও মিশরে রেক সেরির নামে পরিচিত। সাহারা মরুভূমি প্রায় 70% অংশ জুড়ে রেক বিস্তৃত। মরুদ্যান মরুভূমির কোনো অংশের বালি বায়ু দ্বারা অপসৃত হতে থাকলে ওই অংশে গভীরতা যখন ভৌম জলস্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে স্বাভাবিকভাবে জল পাওয়া যায়, একে মরুদ্যান বলে। সাহারায় বহু মরুদ্যান দেখা যায়, যেমন কুফরা, সিউরা, টিমন, ঘাটজেয়া, বাহারিয়া, টুয়াট প্রভৃতি। এই মরুদ্যানগুলিতে গাছপালা জন্মায়, চাষবাস হয়, মানুষের বসতি গড়ে ওঠে। এরপর আছে ওয়াদি। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। মরুভূমিতে যখন সামান্য বৃষ্টির হয় তখন অল্প সময়ের জন্য এই নদীগুলিতে জল প্রবাহিত হয়, তবে অধিকাংশ সময় নদীগুলি শুকনো থাকে। ওই শুকনো নদী খাতগুলিকে ওয়াদি বলে। এরপরে 4 আছে আফ্রিকা সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি কীভাবে আফ্রিকার জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো সাভানা তৃণভূমি এই মহাদেশে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়, যেখানে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 32 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন তাপমাত্রা থাকে 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। আর এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য সাভানা তৃণভূমি গড়ে উঠেছে। এখানে বড় গাছপালার পরিবর্তে প্রায় 1 থেকে 4 মিটার লম্বা এলিফ্যান্ট গ্রাস জন্মায়। এরপরে আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই মহাদেশের দক্ষিণ দিকে উচ্চ মালভূমি অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায়, যেখানে গ্রীষ্মকালে মাঝারি গরম পড়ে, আবার শীতকালেও প্রবল শীত অনুভূত হয় না। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 40 সেমি, যার ওপর ভিত্তি করে এখানে মূলত নাতিশীতোষ্ণ তৃণভূমি গড়ে উঠেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ের যে 4 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।